এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার পরিচালক ও রাজ কামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। মুস্তফা কামাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাজীব ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। জি, প্রথমে আমরা একটু আলোচনা করতে চাইব যে আমরা জানি যে কোভিড-19 এই মহামারীতে সারা বিশ্বের মতো বাংলাদেশও আসলে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ওভারঅল আপনি যে সেক্টরে অনেকদিন ধরেই কাজ করছেন, সেই সেক্টরটি বর্তমান অবস্থাটি যদি একটু প্রথমে তুলে ধরেন। রাজীব ভাই, প্রথমে ধন্যবাদ জানাই টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য। মাঝে মাঝে আমাকে এই সেক্টরের ব্যাপারে আপনারা আমাকে আমার সাথে টক শোতে আসেন বা আমাকে ইনভাইট করেন, আমিও আসি। তো আজকে আসলে যেই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমত কোভিড-19 যে প্যান্ডামিক টাইম আমরা পার করতেছি, সেটা তো একটা বিষয় আছে। আর সর্বোপরি এই সেক্টরে যে কিছু সমস্যা নিয়ে আমি কথা বলবো, সমস্যাগুলো কি কি, এবং আমরা আরো রপ্তানি বাড়ানোর আমাদের কি কি আমাদের সরকার উদ্যোগ নিলে আমরা আরো রপ্তানি এটাকে অনেক বহুগুণে বাড়াইতে পারবো। আমি এই দুইটা বিষয়ে আজকে বিশেষ করে কথা বলবো। জি। তো যে প্রথমে আমরা তো একটা প্যান্ডামিক টাইম এখন অতিক্রম করতেছি। তো শুরুতে আলহামদুলিল্লাহ আমাদের এই দুর্যোগপূর্ণ অবস্থায়ও বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমাদের যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গুলো আছে সবগুলো সচল রয়েছে, এবং আমরা যে রপ্তানিগুলো করেছি আগের তুলনায় আমরা বেশ ভালোই আমরা রপ্তানি করেছি। সেই জন্য আপনি বর্তমানে একটা রিপোর্ট দেখবেন, আমাদের গ্রোথ, জিডিপি গ্রোথ আমাদের মাশাআল্লাহ খুব ভালো পর্যায়ে আছে। ইভেন কি ইন্ডিয়া থেকেও আমরা এগিয়ে আছি। তো আমাদের এই সেক্টরকে আরো বেগবান করার জন্য যে সমস্যাগুলো আমরা দেখতেছি, দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এই এগ্রো প্রসেসিং সেক্টরের উপরে আলাদা একটা মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয় আমি ফুড ফ্লো একটা প্রোগ্রামে গত 2019 সালে আমরা সেখানে অ্যাটেন্ড করেছি। সেখানে ফুড প্রসেসিং মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আমাদের সামনে উনি যে উদ্যোগগুলো নিয়েছেন ইন্ডিয়াকে এই পর্যায়ে তারা অগ্রসর করার জন্য, তার একটা বড় উদ্যোগ হলো যারা উদ্যোগ নেওয়ার সাথে সাথে তাদেরকে ইন্ডিয়া গভর্নমেন্ট সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত তারা লোন দিচ্ছে উইদাউট মর্টগেজ। আর আমরা এখানে দেখা যায় আমরা ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা এই ধরনের যদি ফ্যাসিলিটি পায়, এই লোনের যদি একটা ফ্যাসিলিটি পায়, আমরা লোন নেওয়াটা আমাদের জন্য অনেক বিশাল সমস্যার ব্যাপার। আর এটা যদি জামানতবিহীন লোনটা হয় সহজ শর্তে, প্রথমত এই পর্যায়ে আমাদের ছোট ছোট উদ্যোক্তা অনেক বেড়ে যাবে। উদ্যোক্তা না বাড়লে আমরা এই সেক্টরকে নিয়ে আসলে যে আশা সরকার যেটা করতেছে সেটার জন্য উদ্যোক্তা বাড়াইতে হবে। উদ্যোক্তা বাড়াইতে হলে সরকার গার্মেন্ট সেক্টরকে যেভাবে সুবিধা দিয়েছে আমাদের এই সেক্টরকেও সেই ধরনের সুবিধা দিতে হবে। আসলে সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু বাস্তবে আমরা এখনো সেটা দেখতেছি না। আমাদের এই সেক্টরকে আগাইতে হলে যা যা প্রয়োজন তার ভিতরে একটা হলো এটা এগ্রো প্রসেসের জন্য আলাদা একটা মন্ত্রণালয় করা দরকার প্রথমে। আর উদ্যোক্তাদেরকে বিনা জামানতে আমাদেরকে একটা লোন দেওয়া দরকার। সেটা টার্ম লোন হইতে পারে, আমরা কিস্তিতে পরিশোধ করে দেব। আমাদের ছোট উদ্যোক্তা তাহলে আমাদের বাড়বে। আর এছাড়া যেমন আমরা গাড়ির জন্য আমরা যদি একটা আজকে আমি চিন্তা করি একটা গাড়ি কিনবো, সেটা 1 কোটি টাকা হোক 2 কোটি টাকা হোক, সেটা হয়তো 7 দিনের ভিতরে যে কোনো ব্যাংক আমাকে গাড়িটা দিয়ে দেয়। আর যদি আমি মনে করি আমি একটা গাড়িটা দিয়ে দেয় আমাকে 5 বছরের কিস্তিতে সহজ শর্তে, কোনো সমস্যা হয় না। আর আমি যদি বলি এখন আমি ফ্যাক্টরিতে আমি 2 কোটি টাকার মেশিন নেব, 2 কোটি টাকার মেশিন নিব, এটা খুবই জটিল। এই বিষয়টা আমাদের
নজর দেওয়া দরকার, সরকারকে নজর দেওয়া দরকার, ব্যাংকগুলো নজর দেওয়া দরকার। আমি যদি 2 কোটি টাকার মেশিন নিতে যাই, সেখানে আমাকে মর্টগেজ দিতে হবে, আমাকে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হবে, বহু ধরনের ঝামেলা। আমাকে এই এই ব্যাপারে এটা খুব সহজ করে, আমার গাড়ি থেকে আমার প্রয়োজন বেশি আমার ক্যাপিটাল মেশিনারিজ। জি। আমরা ক্যাপিটাল মেশিনারিজ গুলা আনার জন্য যে জটিলতা, এটাকে দূর করতে হবে। তাহলে আমরা উৎপাদন বাড়াইতে পারবো। আমাদের উৎপাদন বাড়ানোর জন্য গাড়ি যত সহজে দেয়, তার থেকে অধিক সহজে আমাদের মেশিনারিজ গুলা আমাদেরকে আমরা যাতে আনতে পারি, এই সুবিধা আমাদের সুযোগ সুবিধাগুলো দেখতে লাগবে। জি, জনাব রাজকুমার, আমরা আপনার সঙ্গে আলোচনায় ফিরে আসবো এবং সমস্যার কথাগুলো, করণের কথাগুলো অবশ্যই শুনবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং এগ্রো বিজনেস সেক্টর নিয়ে কথা বলছিলাম বাপার পরিচালক এবং রাজকামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল সঙ্গে। আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। জনাব মুস্তফা কামাল, আমরা বিরতির আগে এগ্রো প্রসেসর সেক্টর নিয়ে কথা বলছিলাম এবং রপ্তানির জায়গাটা একটু বলবেন যে এই পরিস্থিতিতে সেটি কিভাবে আপনারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, বা এই সেক্টরকে ঘিরে আর কি ধরনের সহযোগিতা পেলে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো রপ্তানির ক্ষেত্রে? জি রাজীব ভাই, ধন্যবাদ। তো আমি রপ্তানির ব্যাপারটা পরে আসতেছি, আগে আমার সমস্যাগুলো নিয়ে, আমি যেগুলো সমস্যা আমরা নিয়ে আসি সেই সমস্যাগুলো নিয়ে আগে কথা বলি। তারপরে দ্বিতীয় সমস্যা হলো আমাদের যেমন গ্যাস বিদ্যুৎ, বর্তমানে যে হারে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বেড়ে গেছে, তো আমরা এগুলোর উপরে সরকার যদি আমাদেরকে ভর্তুকি না দেয়, আমরা আসলে কস্টিং করে পারতেছি না। তাছাড়া আমাদের র মেটেরিয়াল আরো আমরা সহজে র মেটেরিয়াল পাওয়া এবং আমাদের র মেটেরিয়াল কম কস্টে পাওয়ার জন্য সরকারের যে উদ্যোগগুলো নিতে হবে, এখানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং হাইব্রিডের বিভিন্ন বীজ এনে এটা করতেছে, আরো এটাকে আরো বেগবান করতে হবে। আমাদের র মেটেরিয়াল না পাইলে আমরা কিভাবে কস্টিং করি, আমাদের পাশের দেশগুলা যেমন অন্যান্য দেশ আমাদের সাথে প্রতিযোগিতায় আছে, যারা এই অ্যাগ্রো প্রসেসিং ফুড তৈরি করে বিশ্ববাজারে যারা মার্কেট করতেছে, যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এদের সাথে আমরা টিকতে হলে আমাদের এখন দ্রুত প্রয়োজন আমাদের র মেটেরিয়াল, সহজে এবং স্বল্প মূল্যে র মেটেরিয়াল। সেই জন্য আমাদেরকে আধুনিক পদ্ধতিতে আরো কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেদিকে সরকার খেয়াল দিতে হবে, সেদিকে ধ্যান দিতে হবে। আর যেটা বললাম, সে আমাদের এখন আমরা যেটা বেশি ফিল করতেছি, আমরা একটা গাড়ি কিনতে যেরকম সহজ, আমাদের এরকম সহজ ভাবে আমাদের মেশিনারিজ, ক্যাপিটাল মেশিনারিজ আমাদের পেতে হবে। আমাদেরকে লোন দিতে হবে সরকার। অন্তত এগ্রো সেক্টরকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে আমাদেরকে লোন দিতে হবে উইদাউট মর্টগেজে, এবং সেটা একটা টার্ম লোন, এটা আমাদেরকে দিতে হবে। দিলে আমরা এই সেক্টরকে, আমরা আশা করি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা গার্মেন্টস কেও ছাড়াই দিতে পারবো। আমি প্রতিটি টকশোতে যখন আমাকে ডাকেন, আমি যেখানে বলি কথাটা বলি, আমরা খাদ্য মানুষের দৈনিক অন্তত ন্যূনতম 3 থেকে 4 বার প্রয়োজন। আর একটা গার্মেন্টস এর যদি আমরা একটা পোশাক কিনি, সেটা ন্যূনতম 3 মাস 6 মাস আমরা সেটা ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের আমাদের খাদ্যটা হলো বেশি প্রয়োজন সারা বিশ্বে। সেই জন্য আমাদের এই দিকে আমাদের বেশি অগ্রসর করতে হবে। যেমন প্যান্ডামিক টাইমে অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ ছিল, এখনো অনেক প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমাদের ফ্রুট প্রসেসিং ইনশাল্লাহ আমাদের বন্ধ হয়নি, এটা আমাদের চলছে। বরঞ্চ আগের থেকে আমরা যে সারা বিশ্বে যেখানে এই স্থবির অবস্থা পড়ে আছে, তো কেউ তো না খেয়ে বন্ধ নাই, কাজকর্ম বন্ধ, আপনার অফিস আদালত সব বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ, কিন্তু কেউ তো না খেয়ে নেই। সবাই খেতে হবেই, খাওয়ার বিকল্প নাই, খেতে 3 বেলা হবে। সেই জন্য সরকারকে এখনই আমাদের এই সেক্টরকে যদি আরো সরকার যদি ধ্যান দেয় এবং সমস্যাগুলো কি কি সমস্যাগুলো নিয়ে যদি আমাদের সাথে আলোচনা করে এবং সমাধানের গল্পে যদি অত দ্রুত ব্যবস্থা করে, তাহলে এই সেক্টরটা গার্মেন্টস থেকে ইনশাল্লাহ বেশি অবদান রাখতে পারবে বাংলাদেশ অর্থনীতিতে। তো রপ্তানি বাড়ানোর জন্য আরো কিছু দিক আছে, যেগুলা যেমন আমার হয়তো 100টা আইটেম আছে, আর এই সেক্টরে শত শত আইটেম আপনার করলেও শেষ নাই। তো আমাদের যেমন আমরা রপ্তানির উপরে আমরা একটা সরকার থেকে আমরা ভর্তুকি পাই, সে ভর্তুকিটা হলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত যে পণ্যগুলো আমরা এক্সপোর্ট করি সেটার উপরে ভর্তুকি পাই।
যেমন আমার হয়তো একটা আইটেম নাই, সেই আইটেমটা আমি যদি আমার বায়ার আমাকে আমার কাছে চাহিদা আছে এই আইটেমটা দেওয়ার জন্য, হয়তো যেমন সে আমার জুস প্রোডাকশন নাই, আমার জুস প্লান্ট নাই, আমার বায়ার আমাকে আমার কাছে জুস চাচ্ছে, ম্যাঙ্গো জুস, তারপর অন্যান্য বিভিন্ন জুস আছে, এখানে বাংলাদেশ থেকে ম্যাঙ্গো জুস প্রচুর যাচ্ছে। তো আমার বায়ার যখন চায় সেটা আমি যদি এক্সপোর্ট করি সেটার উপর আমি ভর্তুকি পাই না। তো যেমন মধু, মধু একটা ইদানিং মধু প্রচুর এক্সপোর্ট হচ্ছে, এখন আমার বায়ার যদি আমার কাছে মধু চাচ্ছে, আমি যদি সেটা মধু আমি এক্সপোর্ট করি, আমি সেটার উপরে ভর্তুকি পাবো না। কেন কেন পাবো না? আমার মধু হানি প্লান্ট নাই, হানি প্রসেসিং এর প্লান্ট নাই। কিন্তু এইটা যদি আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর উপরও আমরা ভর্তুকি পাই, তাহলে আমাদের রপ্তানিটা বেড়ে যাবে। আমার 100টা আইটেম আছে, আমি এটার সাথে আরো 20-25টা আইটেম আমি বাড়াই এক্সপোর্ট করতে পারি, যদি আমরা সিএমটা অনুমোদন দেয়। সরকার সিএমটা অনুমোদন দিচ্ছে না, সিএমটা অনুমোদন দিলে হয়তো এটা নিয়ে যদি একটু গবেষণা করে, তাহলে দেখবেন যে সিএমটা হইলে আমাদের রপ্তানি অন্তত এখনে আরো দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। আরেকটা হলো আমাদেরকে যে এখনো ভর্তুকি দিচ্ছে 20% ভর্তুকি নগদ সহায়তা রপ্তানির উপরে দিচ্ছে, আমরা এই 20% আসলে আমাদের প্রতিযোগিতা দেশগুলোর সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারতেছি না। আমাদেরকে আমি বলবো অন্তত আমাদেরকে আরো 5%, 25% যদি আমাদেরকে ভর্তুকি দিত সরকার, তাহলে আমরা প্রতিযোগিতায় বিশ্ববাজারে আমরা আরো ভালো করতে পারতাম। জি, কামাল ভাই, আমরা আর একটু জানতে চাবো যে কি কি ধরনের এগ্রো সেক্টরের প্রোডাক্ট আসলে আমাদের রপ্তানির অনেক সম্ভাবনা আছে, বা নতুন নতুন কোন কোন দেশে আরো সম্ভাবনার জায়গা আছে বলে আপনি মনে করেন? আমাদের বাফার সদস্যদের ভিতরে প্রায় বিশ্বের 140টা দেশে, 140 থেকে 45টা দেশে আমরা এখন আমাদের বাংলাদেশে মেড ইন বাংলাদেশ আমরা পৌঁছাইতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা অথচ গার্মেন্টস যেখানে বা আপনার লেদার বলেন বা অন্যান্য যে কোনো খাত এত বেশি দেশে মেড ইন বাংলাদেশ পৌঁছাইতে পারে না, যেটা এগ্রো প্রসেসিং সেক্টর যেটা পারছে, এটা কোনো বাংলাদেশের কোনো প্রোডাক্ট এত দেশে পৌঁছাইতে পারেনি। তো আমরা এখন আমাদের যেখানে যেটা হচ্ছে আমাদের বিস্কিট, কারণ বিভিন্ন ধরনের বিস্কিট, বিভিন্ন ধরনের কনফেকশনারি আইটেম, স্পাইসের দিক দিয়ে এখন বিভিন্ন ধরনের স্পাইস, শুধু নরমাল হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলা না, এগুলোর সাথে এখন মিক্স মশলা, অনেক ধরনের মিক্স মশলা তৈরি হচ্ছে, যেটা আপনার এটা ভেজিটেবল পাকাইতে এটা সব ধরনের মশলা আমরা মিক্সড করি, সেখানে ভেজিটেবল শুধু ভেজিটেবলের সাথে দিলেই আপনার পরিমাণ মতো দিলে আপনার ভেজিটেবল পাক হয়ে যাবে। ফিশ মশলা, যেমন ফিশ পাকানোর জন্য, এগ মশলা ডিম পাকানোর জন্য, সব প্রসেস করা রেডি আছে, আপনার শুধু পরিমাণ মতো সেটা দিলে আপনি ডিম পাকাইয়া খাইতে পারবেন। আপনি বিরিয়ানি মশলা সব ধরনের মিক্স করা আছে। এই ধরনের মশলার এখন অনেক ব্যাপক আইটেম বেড়ে গেছে মিক্স মশলার মধ্যে। তারপরে পিকেলস, এখানে অনেক ধরনের পিকেলস আমরা তৈরি করি, আমরা এক্সপোর্ট করি। আর বিদেশিরা আমাদের বিস্কিটটা বেশ ভালো ধরতেছে এবং বিদেশিরা খাচ্ছে। আমাদের শুধু এথনিক পিপল ছাড়াও এখন ফরেন পিপলরা আমাদের বিস্কিটটা খাচ্ছে, আমাদের জুস গুলা খাচ্ছে। এখানে আরো সম্ভাবনাময় দিক আছে। চকলেট, একটা চকলেট ওয়াইফার, এটা বিদেশি ব্র্যান্ডে যদি আমরা এখান থেকে তৈরি করতে পারি গার্মেন্টস এর মতো, গার্মেন্ট যেমন বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে তৈরি করে তাদের ব্র্যান্ডে দেয়, আমরা যদি এই ধরনের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে দিতে পারি বা বিদেশিদের ব্র্যান্ডে আমরা এখানে তৈরি করি, এটা আমাদের এক্সপোর্টটা তখন দেখা যাবে 5 গুণ 6 গুণ বেড়ে যাবে। বর্তমানে যা এক্সপোর্ট হচ্ছে তার থেকে 5-6 গুণ বেড়ে যাবে। তো ওই ধরনের প্ল্যান্ট বাংলাদেশে এখনো আমার জানা মতে ওরকম অত্যাধুনিক ইউরোপীয় ব্র্যান্ডের চকলেট তৈরির বাংলাদেশে নাই, যেটা হয়তো আমাদের পাশের দেশে, পাশের অনেক দেশে আছে, থাইল্যান্ডে আছে, মালয়েশিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে। তো আমাদের এই দেশে এখনো সেই ধরনের বিদেশি প্ল্যান্ট, বিদেশি কোনো ব্র্যান্ডের চকলেট হয় না। চকলেট ইউরোপে বিশাল চাহিদা, এটার একটা ভালো সম্ভাবনাময় আছে। এটা হয়তো অনেক বড় একটা প্ল্যান্ট, এটা এখনো কেউ সাহস করে সেটা করে নাই। এটা যদি
এটা সরকারের সহযোগিতা করলে এটার উপর এই বিশাল একটা সেক্টরে সম্ভাবনা বড় আছে। একটা সম্ভাবনা আছে। জি, আমরা অবশ্যই প্রত্যাশা করবো এই চ্যালেঞ্জের মধ্য দিয়েও সরকারের সহযোগিতায় প্রত্যেকটি সেক্টর যেভাবে এগিয়ে যাচ্ছে, পুরো এগ্রো প্রসেসিং সেক্টরও সম্ভাবনার জায়গাগুলো নিয়ে এগিয়ে যাবে সরকারের সহযোগিতা, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, জি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি দীর্ঘকরণ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার পরিচালক এবং রাজ কামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সঙ্গে। এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:30 ফিরে আসবো আবার 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।